ফিরে এসেছি। আমরা রিস্ক অ্যাডজাস্টমেন্ট ক্ষেত্রে দ্বিতীয় একটা মডেল নিয়ে একটু ডিসকাস করব। এছাড়াও কিন্তু আরও মডেল আছে, আপনাদের একটু দেখতে হবে। স্পেশালি সিনারিও অ্যানালিসিস, সেন্সিটিভিটি অ্যানালিসিস, এই দুটোর কথা বিশেষ করে বলবো। আর একটা বলবো যে ডিসিশন ট্রি অ্যানালিসিস, যখন একটা প্রজেক্ট অনেক ধাপে ধাপে এগোতে হয়, নর্মালি অনেক সময় লাগে সেই সব প্রজেক্টে। এখন যেটা করব সেটা হচ্ছে সার্টেনটি ইকুইভ্যালেন্ট ক্যাশ ফ্লো। এটার ফিলসফিটা একটু অন্যরকম। স্পেশালি আপনি যদি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের কথা ভাবেন, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের ক্ষেত্রে আপনি ক্যাশ ফ্লোকে টাচ করছেন না, আপনি টাচ করবেন ডিসকাউন্ট রেটকে। রিস্কটা হ্যান্ডেল করবে ডিসকাউন্ট রেট অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। আর এখানে ফিলসফিটা হলো যে আপনি এটা এরকম করে ধরতে পারেন যে আপনি ইন্স্যুরেন্স কিনছেন। ইন্স্যুরেন্স কিনলে আপনার ফিউচার ক্যাশ ফ্লোগুলো সব রিস্ক ফ্রি হয়ে যাবে, কিন্তু ক্যাশ ফ্লোগুলো আসলে নর্মালি যে ক্যালকুলেশন করেছেন সেটার থেকে ইন্স্যুরেন্সের কস্টটা যদি বাদ দেন, তাহলে সেইটা হবে আপনার নেট রিস্ক ফ্রি ক্যাশ ফ্লো। আগে আপনাকে রিস্ক ফ্রি ক্যাশ ফ্লোতে কনভার্ট করতে হবে। তো রিস্ক ফ্রি ক্যাশ ফ্লো যেহেতু, তখন আপনার কিন্তু ডিসকাউন্ট রেটটা আর ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের সমান হবে না। এটা তো রিস্ক ফ্রি, আপনাকে রিস্ক ফ্রি রেটে ডিসকাউন্ট করতে হবে। কেমন? তো এটা একটু খেয়াল রাখতে হবে। আমি কতগুলো ক্যাশ ফ্লো এখানে দিয়েছি, যদি এক্সেলে এখন আসেন তাহলে দেখবেন যে ক্যাশ ফ্লো এখানে কিছু বানিয়ে দিয়েছি। আর একটা নাম্বার দিচ্ছি যে রিস্ক ফ্রি রেট ধরেন যে 10%। এখন রিস্ক অ্যাডজাস্টমেন্ট করলে কি করব? আমাকে একটা যেটাকে বলে সিই, সার্টেনটি ইকুইভ্যালেন্ট কোএফিশিয়েন্ট, এই নাম্বারটাই হচ্ছে আপনাকে বলবে যে কি রকম ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে আপনি রাজি আছেন। এই নাম্বারটা অনেক সময় আমরা আলফা হিসাবে দেখাই। দেখি আলফা জিনিসটা আমি এখানে টাইপ করতে পারি কিনা। ইনসার্টের মধ্যে থাকার কথা, কিন্তু এটা যেখানে আছে এটা নড়ানো যায় কিনা জানি না, যাচ্ছে না, কোনোভাবেই করেও পারবো না এটা। তাহলে আলফাই থাক, আমি এই লিখে রাখি এখানে। এ হচ্ছে আলফা কোএফিশিয়েন্ট, মাঝখানে নিয়ে আসি, এটাকে বলবো সিই কোএফিশিয়েন্ট। এই নাম্বারটা হবে আপনার 1 থেকে 0-র মাঝখানে। 1 যদি হয় তাহলে আপনার কোনো রিস্ক অ্যাডজাস্টমেন্টের দরকার নেই, এটা সার্টেন, তাহলে এটা রিস্ক ফ্রি, এটার জন্য কোনো ইন্স্যুরেন্স কেনার দরকার নেই। তো এটা প্রথমটা, যেখানে আউটফ্লো যে ইনভেস্টমেন্টটা করতে হবে আপনি নর্মালি সেটা জানেন, সেটাকে আপনি 1 দেবেন। আর প্রথমটা যদি এরকম মনে করেন যে আমি তো 1 বছর পরে এই ক্যাশ ফ্লোটা দেখতে পাচ্ছি, আমি মোটামুটি নিশ্চিত যে ইকোনমি এরকম হবে না, পরিস্থিতি এরকম হবে না যে আমার অ্যাকচুয়াল নাম্বার আগামী বছরের থেকে খুব একটা ডিফারেন্ট হবে, তাহলে আমি এরকম একটা নাম্বার দিতে পারি যে এটা 0.9। তারপরেরটাও ধরেন যে এটা হলো 0.9। 2 বছর আপনি মোটামুটি মনে করেন যে বেশ কনফিডেন্টলি বলছেন যে হ্যাঁ এই ক্যাশ ফ্লোগুলো পাওয়া যাবে। তারপরে আপনার হয়তো রিস্কের সেন্স 3 বছর পরে কত পাওয়া যাবে এক্স্যাক্টলি জানেন না, এটা তাহলে আপনি একটু কমাতে পারেন বা অ্যাডজাস্টমেন্ট একটু বেশি করবেন কিনা। ধরেন যে এটা আপনি করলেন 0.8 আর এটা করলেন 0.75 আর এটা করলেন 0.7। এই নাম্বারগুলো আপনার করতে হবে না। আপনি যখন অনেক অভিজ্ঞ হয়ে যাবেন তখন হয়তো আপনাকে আপনার জুনিয়ররা বলবে যে স্যার আপনি একটা সিই কোএফিশিয়েন্ট দিয়ে দেন।
তো আপনি যদি এখন রিলেটিভলি জুনিয়র হন, তাহলে আপনার সিনিয়রদের বলেন যে একটু ক্লাসিফাই করে দেন যে কোনটার রিস্ক কত বেশি কত কম। যেটা রিস্ক সবচেয়ে বেশি সেটার সিই কোএফিশিয়েন্ট ছোট হবে, যেটা রিস্ক কম সেটার সিই কোএফিশিয়েন্ট 1-এর কাছাকাছি হবে। এই নাম্বারকে এই নাম্বার দিয়ে গুণ করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সার্টেনটি, এটা এখানে ইকুইভ্যালেন্ট সিএফ। কেমন? এটা যে সেন্টার করি। আচ্ছা, এখন তাহলে এই নাম্বারগুলো আমি গুণ করব। তাহলে আমি পুরো ক্যাশ ফ্লোর সার্টেনটি ইকুইভ্যালেন্ট ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এটা একটু দেখতে পারেন যে এখানে আপনার নর্মাল এস্টিমেট হচ্ছে 34,000, আর সার্টেনটি ইকুইভ্যালেন্টের পরে মানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিলে পরে আপনি এই টাকাটা ডেফিনেটলি পাবেন, কিন্তু আপনাকে একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে 3,400 টাকা। তাহলে 3,400 টাকা দিলে এখন যাই হোক অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো বেশি হলে তারা নিয়ে যাবে ইন্স্যুরেন্স কোম্পানি, যদি কম হয় তারা আপনাকে 34,000 টাকা দেবে। ঠিক একইভাবে এখানে বলতে পারি যে আপনি যদি ইনশোর করতে যান যে 4 বছর পরে 40,000 টাকা পাবেন, তাহলে আপনাকে এখন প্রিমিয়াম দিতে হবে 10,000 টাকা। এটা এখন বেশি হোক বা কম হোক ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে 40,000 টাকা দেবে। এই নাম্বারটা হয়ে যাওয়ার পরে আপনি কিভাবে ডিসিশন নেবেন? আপনার দুটো পথ, আপনি আইআরআরটা ক্যালকুলেট করতে পারেন। আইআরআরটা বা এমআইআরআরটা যদি ক্যালকুলেট করেন, তাহলে এটা রেকমেন্ড করতে হলে এটার আইআরআর রিস্ক ফ্রি রেট থেকে বেশি হতে হবে। তো আমি এখানে একটা আইআরআর করি। আইআরআর যদি ক্যালকুলেট করি, তাহলে আমার এই সব নাম্বারগুলো নিলে আমি পাচ্ছি 24.15। এটা তো খুব ভালোই আছে, যেখানে আফটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট আপনি কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছেন, এখানে অনেক টাকা ইন্স্যুরেন্সে দিয়ে দিয়েছেন, তারপরেও আপনি 24.15% রিটার্ন পাচ্ছেন। আইআরআর আপনি পেলেন গ্রেটার দ্যান রিস্ক ফ্রি রেট। তাহলে আইআরআর which is 24.15%, this is greater than risk-free rate. আপনি তাহলে ডিসিশন নেবেন, ডিসিশন recommend বা accept। আর আরেকটা পথ যেটা আছে যে আপনি নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে পারেন। নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে আপনাকে ঠিক আগের মতোই করতে হবে, কিন্তু আপনার ডিসকাউন্ট রেটটা হতে হবে 10%। আপনি ফর্মুলায় যে আপনি নেট প্রেজেন্ট ভ্যালুটা ইনভোক করেন, আপনি রেট দেবেন 10%। আপনার ভ্যালুগুলো হচ্ছে এই সার্টেনটি ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো, এবং আপনি এখান থেকে বিয়োগ দেবেন 85,000। আপনার নেট প্রেজেন্ট ভ্যালু হলো 31,453। এটার ইন্টারপ্রিটেশন আমি অনেকটা এইভাবে করি যে আফটার ফুলি কম্পেনসেটিং ফর রিস্ক, তার মানে আপনি অনেক ইন্স্যুরেন্সের জন্য খরচ করলেন, আফটার ফুলি কম্পেনসেটিং ফর রিস্ক নেট প্রেজেন্ট ভ্যালু, এটাকে বোধহয় আমরা সিই সার্টেনটি ইকুইভ্যালেন্ট নেট প্রেজেন্ট ভ্যালু বলবো। It is positive, so it creates wealth, so we'll recommend funding the project. Come on. তো এইভাবে আমরা সার্টেনটি ইকুইভ্যালেন্ট ক্যাশ ফ্লোটা ইউজ করি ডিসিশন মেকিংয়ের জন্য। এখানে জাস্ট আর একটা কথা, যে এই নাম্বারগুলো করার পিছনে ফিলসফি হচ্ছে যে এই নাম্বারগুলো বেশি ডিস্ট্যান্ট, সেই জন্যে আমি একটু কম ছোট সার্টেনটি ইকুইভ্যালেন্ট কোএফিশিয়েন্ট রেখেছি। কারো কারো মতামত হচ্ছে যে প্রথম দিকের ক্যাশ ফ্লোগুলো বরং লেস সার্টেন, পরের ক্যাশ ফ্লোগুলো মোর সার্টেন। প্রথম দিকেই আমরা যত প্রবলেম ফেস করি, কোনটা ঠিক এক্স্যাক্টলি মিলছে না, কোন জিনিসটার জন্য প্রোডাকশন কোয়ালিটি হয়তো খারাপ,
আমরা মেশিনের সাথে তত পরিচিত না, যত পরিচিত হব তত সহজ হয়ে যাবে। তো তাহলে হয়তো এই পিছনের নাম্বারগুলোর সার্টেনটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্টটা কম না বরং বেশি হতে পারত। আপনি আবার দুটো মিশিয়েও নিতে পারেন, যে একটা হচ্ছে এটার ডিস্টেন্স, সেই জন্য এটার কোএফিসিয়েন্টটা একটু কম দেবেন, কিন্তু আপনি রেকগনাইজও করতে চাচ্ছেন যে এই সার্টেনটি ক্যাশ ফ্লোটা লেস রিস্কি দেন দি ফার্স্ট 2 years। তো সেইভাবে আপনি এই নাম্বারগুলো ইউজ করবেন, সেইভাবে আপনার ডিসিশন আসবে। তাহলে আমি কিন্তু ক্যাপিটাল বাজেটিং এর উপরে এখানেই শেষ করব। সম্পূর্ণ নতুন চ্যাপ্টার ক্যাশ ফ্লো অ্যানালিসিস পরের সেট অফ ভিডিওতে যাব, তখন দেখা হবে কিভাবে আমরা সেটা করি। সেটা কিন্তু একদম ক্যাপিটাল বাজেটিংয়ে প্রথমে বলে দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন কাজটা, সবচেয়ে সময় সাপেক্ষ কাজটা, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো এস্টিমেট করা। এগুলো তো কম্পিউটার করতে পারে, তবে আপনার চাকরি এখনো সেফ, কারণ এই নাম্বারগুলো কিন্তু আপনি দেবেন, এটা এখনো কম্পিউটার দিতে পারবে না। এই ক্যাশ ফ্লোগুলো আপনি এস্টিমেট করবেন, কম্পিউটার এখনো সেটা এস্টিমেট করতে পারবে না। তো তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবার শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ, বাই।